কার্গো বিমানে পণ্য পরিবহনে ইইউ নিষেধাজ্ঞার খবর নাকচ বিমানমন্ত্রী। শর্ত পূরণের পরও বিধিনিষেধের পেছনে রাজনীতির গন্ধ। সমালোচনার মধ্যে আবারও সঞ্চয়পত্রের সুদের হার কমানোর ঘোষণা অর্থমন্ত্রীর। আবগারি শুল্ক নিয়ে উত্তপ্ত সংসদ। এবং অবৈধ সোনার নেপথ্যে ১৯ চোরা কারবারি চিহ্নিত। অভিযোগ পেলে অন্যান্য জুয়েলার্সের বিরুদ্ধে অভিযান, বলছে শুল্ক গোয়েন্দা। দর্শক স্বাগত ব্লেজ লাইটিং সলিউশন বিজনেস 24 রাতের আয়োজন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ, আর সাথে থাকছি আমি জান্নাতুন নাইম। বাংলাদেশ থেকে কার্গো বিমানে পণ্য পরিবহনে ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা দিয়েছে, এমন খবর নাকচ করেছেন বিমানমন্ত্রী রাশেদ খান মেনন। তবে তিনি স্বীকার করেন, পণ্য পরিবহনের ক্ষেত্রে উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় আছে বাংলাদেশ। সেই সাথে ইউর দেশগুলোতে পণ্য পাঠাতে এখন থেকে বাড়তি তল্লাশির কথা বলা হয়েছে। তবে শর্ত পূরণ করার পরও বারবার এমন বিধিনিষেধের পেছনে রাজনীতি আছে বলে মনে করেন বিমানমন্ত্রী। যুক্তরাষ্ট্রে সরাসরি যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ অনেক বছর ধরেই, আর গত বছর নিরাপত্তার ধোঁয়া তুলে কার্গো চলাচলে নিষেধাজ্ঞা দেয় অস্ট্রেলিয়া আর যুক্তরাজ্য। এতে বেশ চাপে পড়ে সরকার। এমন বাস্তবতায় যুক্তরাজ্যের পরামর্শে সে দেশেরই প্রতিষ্ঠান রেড লাইনকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব দেয় বেসামরিক বিমান কর্তৃপক্ষ। কেনা হয় নানা ধরনের সরঞ্জাম, এমনকি রেড লাইনের বিশেষজ্ঞ দল অবস্থান নেয় বিমানবন্দরে। কিন্তু এত কিছুর পরও কার্গো পরিবহনের বিধিনিষেধ থেকে রেহাই পেল না বাংলাদেশ, বরং এবার নেমে এলো পুরো ইউরোপীয় ইউনিয়নের খড়গ। এবার পণ্য পরিবহনে বাংলাদেশকে উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ ঘোষণা করেছে তারা। ফলে শুধু কার্গো বিমান নয়, সমুদ্র কার্গোর বেলায়ও জারি হচ্ছে অতিরিক্ত বিধিনিষেধ, যেই তালিকায় রয়েছে সুদান, মালি, আফগানিস্তান, মৌরিতানিয়ার মতো দেশ। এই হাই রিস্ক কান্ট্রি হওয়ার ফলে 3টা অল্টারনেটিভ ব্যবস্থা করা যেতে পারে স্ক্রিনিংয়ের ব্যাপারে। যে তাদের যে 3টা কন্ডিশন, তার মধ্যে আমরা 2টো কন্ডিশন, একটা কন্ডিশন ইমিডিয়েটলি ফুলফিল করতে পারছি, আরেকটা কন্ডিশন আমাদের হয়তো আর 2 মাস সময় লাগবে। কিন্তু যেটা এখন তারা যেটা বলছেন যে যদি এই কন্ডিশন ফুলফিল না করে তাহলে কি হবে, সেই ক্ষেত্রে হবে এটুকুই যে এই মাল যখন যাবে তখন আপনার থার্ড কান্ট্রিতে যেখানে গিয়ে পৌঁছবে সেখানে ইডিএস ইন্সপেকশন হবে। অবশ্য এমন ঘোষণা যে আসতে পারে সে বিষয়ে আগেই মন্ত্রণালয়কে সতর্ক করেছিল শাহজালাল বিমান কর্তৃপক্ষ। তাদের দাবি, অনেক দেশের চেয়ে বাংলাদেশের বিমানবন্দরের নিরাপত্তার মান অনেক ভালো, তাই ইউরোপীয় ইউনিয়নের এমন সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করে তারা। আমরা তো মনেই করি যে এটা বিমানের উপর আঘাত নয়, দেশের উপর আঘাত, এটা দেশের উপর আঘাত হিসেবে এসছে, এবং আমি মনে করি যে এটা সার্বিকভাবে রাজনৈতিকভাবে এটা সমাধান করতে হবে। বিমানমন্ত্রী বলেন, বিষয়টি কূটনৈতিকভাবে সমাধানের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েও কোনো কাজ হয়নি। ইউর কাছে এই ব্যাপারটি তোলার জন্য ইতিমধ্যে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টি অবহিত করেছি। তিনি আমাকে অ্যাডভাইস করেছেন ফরেন মিনিস্ট্রির সাথে কথা বলতে। আমি ফরেন মিনিস্ট্রির সাথে কথা বলেছি। আমি আশা করি শীঘ্রই ফরেন মিনিস্ট্রি এই ব্যাপারে মিটিং করবেন এবং এই ব্যাপার নিয়ে আমাদের সাথে আলোচনা করে ঠিক করবেন। বিমানমন্ত্রীর দাবি, এখন পর্যন্ত কার্গো চলাচলে নিষেধাজ্ঞা সংক্রান্ত কোনো চিঠি দেয়নি ইউ, তাই স্বাভাবিক রয়েছে বিমানের পণ্য পরিবহন। বললাম ঠিক আছে। সাজিদ হক, চ্যানেল 24, ঢাকা। আগামী অর্থ বছরের বাজেটে ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক বাড়ানোয় সরকারের জনপ্রিয়তা ক্ষুণ্ণ হয়েছে বলে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। জানান, সঞ্চয়পত্রের সুদের হারও পুনর্নির্ধারণ করা হবে। জাতীয় সংসদে 2016-17 অর্থ বছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় সংসদ সদস্যরা আবগারি শুল্ক কমানোর দাবি জানালে অর্থমন্ত্রী এই মন্তব্য করেন। তবে তিনি বলেন, আগেও ব্যাংক আমানতের ওপর এই শুল্ক দিতে হতো, এবছর সেটি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। পরে সংসদের সর্বসম্মতিক্রমে 2016-17 অর্থ বছরের সম্পূরক বাজেট পাস হয়। সেটা রুদ্ধ করার সুযোগ নেই। যেটা আমরা করতে পারি সেটা হলো টাকা বাঁচাতে। সাধারণত সঞ্চয়পত্রে যে সুদের হারটা প্রিভ্যালেন্ট তার থেকে একটু বেশি রাখা হয়, কিন্তু সেটাকে খুব বেশি রাখা উচিত নয়। আমাদের মোটামুটিভাবে একটা হিসাব হলো যে যেটা ইন্টারেস্ট রেট মার্কেটে আছে তার থেকে অন্ততপক্ষে 2% মিনিমাম
তার চেয়ে বেশি রাখা দরকার এবং সেই অনুযায়ী এর আবার পুনর্নির্ধারণ করা হবে যথাসময়ে। একটু সময় লাগবে। এদিকে বিকেলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির অনুষ্ঠানে অর্থমন্ত্রী জানান ভ্যাটের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বাজেট অধিবেশনের শেষ দিনে। ইআরডির ফরেন এইড ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। বলেন 15% ভ্যাটের হার তিনি প্রস্তাব করেছেন মাত্র। এই বিষয়ে সংসদে আলোচনার পরেই হার কত থাকবে সেই ব্যাপারে সিদ্ধান্ত হবে। শেষ পর্যন্ত ভ্যাটের হার কমবে কিনা তা তিনি জানেন না। মন্তব্য করেন বাজেট নিয়ে সমালোচনা হবে এটাই স্বাভাবিক। জিডিপি প্রবৃদ্ধি নিয়েও বিশ্বব্যাংকের পূর্বাভাস গ্রহণযোগ্য নয় বলে দাবি তার। অনুষ্ঠানে জানানো হয় সফটওয়্যারটির মাধ্যমে বিদেশি সহায়তা পুষ্ট প্রতিটি প্রকল্প কি অবস্থায় আছে তা জানা যাবে। সফটওয়্যারটি তৈরি করেছে টিকে গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান জেনওয়েব 2 লিমিটেড। এবার স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের খোঁজে শুল্ক ও গোয়েন্দা বিভাগ। আপন জুয়েলার্সের স্বর্ণ খুঁজতে গিয়ে শতাধিক চোরাচালান এজেন্টের তথ্য পেয়েছে সংস্থাটি। এদের মধ্যে 19 জন কারবারির তথ্য চেয়ে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরে চিঠি দিয়েছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ। এদিকে কাস্টমস ডিজি বলেছেন আপন জুয়েলার্সের মতো অন্যান্য স্বর্ণের বড় বড় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অচিরেই অভিযানে নামবে গোয়েন্দারা। ছেলে ধর্ষণ মামলার পর আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদও এখন দিশেহারা। একের পর এক বের হয়ে আসছে তার অবৈধ স্বর্ণরাজ্যের গোপন সব কারবার। বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় হারিয়েছেন প্রায় 15 মণ স্বর্ণ। এবার বেরিয়ে এসেছে থলের বিড়ালও। স্বর্ণের বৈধতা খুঁজতে যেয়ে আপন জুয়েলার্সের অর্ধশতাধিক স্বর্ণ চোরাচালান এজেন্টের তথ্য পেয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এর মধ্যে 19 জনের পাসপোর্টের বিস্তারিত তথ্য চেয়ে বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তরে চিঠি দিয়েছে সংস্থাটি। তথ্য পাওয়ার পরই তাদের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান, অর্থ পাচার ও শুল্ক ফাঁকির অভিযোগে মামলা দায়ের করা হবে গ্রেপ্তারও। মঙ্গলবার দুপুরে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন আপন জুয়েলার্সের মতো বড় বড় স্বর্ণ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযানের যাবতীয় প্রস্তুতি নিয়েছে গোয়েন্দা অধিদপ্তর। গোল্ড স্মাগলিং এর প্রতি জিরো টলারেন্স দেখাচ্ছে শুরু থেকে। গোল্ডটা হচ্ছে অন্যান্য ক্রাইমের আমরা মনে করছি অক্সিজেন। এই অক্সিজেনটা যদি বন্ধ করতে পারি সমাজে যেসব ক্রাইম আছে, অস্থিরতা আছে, সেগুলো কিন্তু কমে যাবে। এদিকে আপন জুয়েলার্স থেকে জব্দকৃত স্বর্ণ গ্রাহকদের কাছে ফিরিয়ে দিতে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলেও জানান মহাপরিচালক। শুল্ক গোয়েন্দার তথ্য মতে 389 জন গ্রাহক 29 কেজি স্বর্ণ ফেরত পাবে। কাস্টমারের গোল্ড আমরা তাদের পরিচিতি নিশ্চিত হয়ে কাগজপত্র যাচাই বাছাই করার পরে কিন্তু সসম্মানে এই পর্যন্ত 85 জনকে আমরা ফেরত দিয়েছি। বাকি যে তালিকা আছে সেই তালিকা অনুযায়ী কিন্তু সেগুলো সসম্মানে ফেরত দেওয়া হবে। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। রমজানের নিত্যপণ্যের বাজার পরিস্থিতি অন্যবারের তুলনায় অনেকটাই স্বাভাবিক, তবে চিনি সহ কয়েকটি খুচরা পণ্য কিছুটা ব্যতিক্রম। খুচরা ব্যবসায়ীরা বলছেন বিভিন্ন কোম্পানি মজুত করে রাখায় এবং কিছু ব্যবসায়ীর সিন্ডিকেটের কারণেই বেড়েছে দাম। রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না, প্রতিবার এমন আশ্বাস দেওয়া হলেও এ মাসে বেড়ে যায় বিভিন্ন নিত্যপণ্যের দাম। এবারও কিছু পণ্যের ক্ষেত্রে এমন ঘটল। তবে এখনো পর্যন্ত রমজানের বাজার পরিস্থিতি অন্যবারের তুলনায় অনেকটাই স্বাভাবিক। পবিত্র এ মাস শুরু হওয়ার আগে কমতে শুরু করেছিল চিনির দাম। ব্যবসায়ীরা জানিয়েছিলেন সরবরাহ রয়েছে পর্যাপ্ত, আর আন্তর্জাতিক বাজারেও চিনির দাম নিম্নমুখী। তবে রাজধানীর বাজারে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে এর দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে প্রায় 7 টাকা পর্যন্ত। প্রতি কেজি বর্তমানে বিক্রি হচ্ছে 72 থেকে 75 টাকায়। তবে প্যাকেটজাত দেশি চিনি বিক্রি হচ্ছে 66 থেকে 67 টাকায়। আর তেলের বাজার রয়েছে অপরিবর্তিত। কোনো মালের দাম বাড়ে না, একমাত্র চিনির দামটা বাড়ছে। চিনিটা কিছু লোকে রাইকা চিনির দামটা বাড়াইছে। এদিকে কারওয়ান বাজারে মাংস বিক্রি হচ্ছে সিটি কর্পোরেশনের নির্ধারিত দামেই। সব মাংসের দোকানেই দেখা গেছে মূল্য তালিকা। গরুর মাংস প্রতি কেজি 475 টাকায়, খাসির মাংস 725 ও ছাগলের মাংস বিক্রি হচ্ছে 625 টাকায়। মানুষের চাপ একটু কম, খাদ্যর চাপ একটু কম, কিন্তু জিনিসের যা দাম আছে ঠিক আছে। গরুর গোশত বড় লোকরা কতটুকু খায়, গরিবরাই তো চাহিদা মেটানোর মতো খায়। এখন তাদের একদিনের রোজের চাইতে গরুর গোশতের দাম বেশি।
অন্যদিকে মাছের বাজারে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। কিছু কিছু মাছের আমদানি কম থাকলেও বাজারে মাছের খুব বেশি চাহিদা নেই। আগে যেরকম মাছের একটা আমদানি ছিল, এখন আমদানিটা কম। বেচা কিনা আগের থেকে খারাপ, কিন্তু দামটা আগের মতন আছে। এদিকে ক্রেতারা বলছেন কিছু পণ্যের দাম বাড়তি, আবার কিছু পণ্যের দাম রয়েছে স্বাভাবিক। মাছের দামটা কম্পারেটিভলি রিজনেবল আছে, মাংসের দামটা অনেক বেশি, তরকারিও রিজনেবল আছে, কিন্তু কিছু কিছু তরকারি আছে অনেক বেশি দাম। সরকার পক্ষ থেকে এটা রোধ করার একটা উদ্যোগ নেওয়া উচিত। নিয়মিত অভিযান পরিচালনা করলে বাজার স্বাভাবিক থাকবে বলে অভিমত ক্রেতাদের। ইর্তিজা নাসিম সৌরভ, চ্যানেল 24, ঢাকা। দর্শক, ব্লেজ লাইটিং সলিউশন বিজনেস 24 একটা বিরতি নিচ্ছে, ফিরছে একটু পর, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত ব্লেজ লাইটিং সলিউশন বিজনেস 24। অর্থ বছরের 11 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এটিপির বাস্তবায়ন হয়েছে 65%, টাকার অঙ্কে যার পরিমাণ ৭৭,২০৪ কোটি টাকা। গেল বছরের একই সময় তা ছিল 62%। জাতীয় অর্থনৈতিক পরিষদের কমিটির নির্বাহী সভা শেষে এই তথ্য জানান পরিকল্পনা মন্ত্রী আহমদ মুস্তফা কামাল। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ৩,৭২৩ কোটি টাকার মোট 11টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে পোস্ট গ্র্যাজুয়েট কলেজের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষকদের দক্ষতা বাড়াতে নেওয়া প্রকল্পে খরচ হবে 1,690 কোটি টাকা। কয়েকটি উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে রয়েছে অন্তর্বর্তীকালীন পানি সরবরাহ প্রকল্প, খুলনা জেলা কারাগার নির্মাণ ও গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্প। দর্শক, এবার জানিয়ে দিব আকিজ সিরামিক্সের সৌজন্যে ঈদবাজারের খবর। উৎসব পার্বণে বাঙালি নারীর প্রথম পছন্দ শাড়ি। এবার ঈদকে সামনে রেখেও তাই দোকানিরা মেলে ধরেছেন দেশি বিদেশি শাড়ির পসরা। শাড়ি নিয়ে ক্রেতা বিক্রেতারা কি ভাবছেন তাই জানাচ্ছেন জিনিয়া কবির সূচনা, আর ছবি তুলেছেন মিজানুর রহমান। ঈদে বাঙালি রমণীর পছন্দের তালিকায় অন্যতম শাড়ি। উৎসবের দিনটিকে রাঙিয়ে তুলতে শাড়ির যেন জুড়ি নেই, তাই প্রতি বছরই শাড়ির নকশা ও কারুকার্যে থাকে নানা পরিবর্তন। উৎসবের শাড়ি মানেই তো আড়ম্বরতা, জাঁকজমকপূর্ণ বিভিন্ন নকশা ও জমকালো রং। এবারে শাড়ির বাজারে কাতানের চাহিদাই বেশি দেখা যাচ্ছে। কাতান গাজলের ভিতরে অনেক দেখছি, ওগুলো বেশ ভালো আছে। ইকত কাতানেরও বেশ ভালো কালেকশন এসেছে। প্রতিবারের তুলনায় একটু দাম একটু বেশি, কিন্তু কালেকশন অনেক রকমের কালেকশন আছে। কাতানের চাহিদা বেশি থাকলেও আবেদন কম নেই দেশীয় মসলিন, তাঁত ও জামদানি শাড়ির। ট্রেডিশনাল আইটেম আছে, কাজ করা আছে, খাড্ডি আছে, বেনারসি চলতেছে, মোটামুটি আর অন্য অনেক ভ্যারাইটিস আইটেম আছে। এখনো আমরা সেরকম ভাবে স্যাটিসফ্যাকশন পাচ্ছি না, কারণ যেভাবে গত বছর ছিল বিক্রি তার তুলনায় এই বছর কিছুটা কম। দেশীয় জামদানি শাড়ি, আমাদের টাঙ্গাইলের শাড়ি আছে, জামদানি শাড়ি আছে, মুসলিম ঢাকা শাড়ি আছে, এগুলি ইনশাল্লাহ ভালো যাবে। সুতি, টিস্যু, অ্যান্ডি কটন, সিল্ক, হাফ সিল্ক, অ্যান্ডি সিল্ক সহ নানা কাপড়ের শাড়ি ঈদ বাজারে এনেছে দেশীয় ফ্যাশন হাউস আর বুটিক শপগুলো। শাড়ির সৌন্দর্য বাড়াতে এর সঙ্গে যুক্ত হচ্ছে এমব্রয়ডারি, কারচুপি। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। দর্শক, ব্লেজ লাইটিং সলিউশন বিজনেস 24 এর রাতের আয়োজন ছিল এটুকু। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।